This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিগত তৃণমূল সরকারের আমল থেকে জেলায় জেলায় সরকারি স্কুলগুলোর হতশ্রী দশা আমরা দেখিয়েছি। স্কুলগুলোর দুরবস্থা বারবার তুলে ধরেছে TV9 বাংলা। পালা বদল হয়েছে, তারপর সেদিকে আরো একবার নজর দেওয়া প্রয়োজন। আমরা অন্তত নজর ফেরাতে পারবো না এইসব জায়গা থেকে। কেমন আছে তারা, কি প্রয়োজন, সরকারের নজর কোথায় দেওয়ার প্রয়োজন আমরা তুলে ধরবো। আমরা নিয়মিত সরকারের নজরে আনবো। যেমন আজ নজরে আনছি বাঁকুড়ার পুনিশোল গ্রামের উপরডাঙ্গা হাই স্কুলকে। বাঁকুড়ার পুনিশোল গ্রামের উপরডাঙ্গা হাই স্কুল। এবার মাধ্যমিকে স্কুলে ৮৩ জন পরীক্ষার্থী তারা পরীক্ষায় বসে, কিন্তু পাশ করেছে মাত্র ৮ জন। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ২১০, মানে প্রায় ৩০% কাছাকাছি। স্কুলে দীর্ঘদিন ধরে অঙ্ক, ভৌতবিজ্ঞান, ভূগোলের শিক্ষক নেই। এই স্কুলের ৫৫০ জন পড়ুয়ার জন্য বরাদ্দ মাত্র ৪ শিক্ষক। আমাদের প্রতিনিধি যখন স্কুলে গিয়েছিলেন, ছাত্রছাত্রীরা কাঁদছে। ওরা লেখাপড়া করতে চায়, আরো শিক্ষক চায়, আরো গাইডেন্স চায়, শিক্ষিত হতে চায়, পাশ করতে চায়, আরো পড়াশোনা করতে চায়। কিন্তু প্রশ্ন তো এখানেই, পড়াবে কে? আমাদের শিক্ষক নেই স্কুলে। আমাদের ঘরে আমরা গরিব মানুষ, আমাদের পড়ার এতটা ই নাই স্যার। আমার বাবা মায়ের স্বপ্নে ঝুল আমরা ঝুলে স্যার, আমাদের সে স্বপ্ন উঠেই না। আমরা ২-৩টা টিউশন নিয়েছিলাম, সেগুলো তো পাস করতে পেরেছি, আরগুলো বাকিগুলো আর পারি না। সরকার আমাদের দিকে একটু তাকায়নি পর্যন্ত, তাহলে একটু সাহায্য হতো। মানে গরিব মানুষরা তাহলে পড়তে পারতো সরকারি স্কুল। আমাদের যেভাবে হয়েছে জীবন, মানে আমাদের ভাইপো আমাদের জীবন ইসে, মানে আমাদের পরবর্তী এসে যারা ট্রেনে উঠছে তারা আর বছর দেবে, তাদের জীবন হয়। স্কুল কর্তৃপক্ষ কি দাবি করছে? বিগত তৃণমূল সরকারের আমলে বারবার তারা আবেদন করেছেন শিক্ষকের জন্য, কিন্তু তারপরেও শিক্ষক পাননি। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি হীরক সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, আমরা তার সঙ্গেই কথা বলবো। হীরক, পরীক্ষার্থীরাই তাদের কান্না, তাদের আর্জি, তাদের বক্তব্য থেকেই পরিষ্কার যে কি নির্মম পরিস্থিতির মধ্যে তারা আছে। অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যেরও যে আমাদের রাজ্যে এরকম একটা স্কুলের পড়ুয়ারা যারা পড়তে চাইছে অথচ পড়তে পারছে না পরিকাঠামোর জন্য, স্কুলে শিক্ষক নেই। এই জায়গায় দাঁড়িয়ে এখন কি করণীয়? কারণ আমরা বারবার সরকারকে এটাই নক করতে চাইছি যে আপনারা নজর দিন। দেখো, যে স্কুলের কথা বলা হচ্ছে অর্থাৎ পুনিশোল গ্রামের উপরডাঙ্গা হাই স্কুল, এই উপরডাঙ্গা হাই স্কুলের সমস্যাটা আজকের নয়, দীর্ঘদিনের। কারণ এই স্কুল একটা সময় জুনিয়র হাই স্কুল ছিল এবং পরবর্তীকালে হাই স্কুলে যখন রূপান্তরিত হয়, স্বাভাবিকভাবে সেখানে শূন্য পদ তৈরি হয়। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি যে ৩টি শূন্য পদ স্কুলের রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে আসছে। স্কুলে ভৌতবিজ্ঞান, ভূগোল এবং অঙ্কের কোনো শিক্ষক নেই। স্বাভাবিকভাবে ওই স্কুলে এই 3টি সাবজেক্টে কোনোদিন ক্লাস হয় না। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, তারপর দশম, অর্থাৎ এই যে 5টা ক্লাস, এই 5টা ক্লাসকে সামাল দিতে হয় মাত্র 4 জন শিক্ষককে। তার মধ্যে 2 জন শিক্ষককে বছরভর এনগেজ থাকতে হয় বিভিন্ন সরকারি প্রকল্প, একেবারে কন্যাশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী, শিক্ষাশ্রী সহ মিড ডে মিলের যাবতীয় কাজকর্ম, এছাড়াও সংখ্যালঘু যে স্কলারশিপ রয়েছে তার নথিপত্র তৈরি করা। অর্থাৎ মাত্র 2 জন শিক্ষক এই স্কুলে তারা পঠন পাঠনের সঙ্গে যুক্ত থাকেন এবং 2 জনকে সামাল দিতে হয় 5টি ক্লাস, প্রায় 550 জন স্টুডেন্টের পড়াশোনার দায়িত্ব তাদের কাঁধে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে পঠন পাঠন যে ব্যাহত হচ্ছে তা কিন্তু একেবারে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে স্কুল শিক্ষা দপ্তর তাদের কারোর কাছেই বিষয়টা একেবারে তারা অন্ধকারে ছিলেন এমনটা নয়, কিন্তু তারপরও তাদের হাতে করণীয় কিছু ছিল না, অন্তত তেমনটাই জানাচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। কারণ তুমি জানো, দীর্ঘদিন ধরে এই রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি, শিক্ষক নিয়োগ হয়নি, তার ফলে স্কুলগুলির অধিকাংশের অবস্থাই কিন্তু এর এমনটাই। তবে এই স্কুলের যে ফলাফল, মাধ্যমিকের ফলাফল, তা অত্যন্ত লজ্জার, যা অত্যন্ত লজ্জায় ফেলেছে কার্যত একেবারে স্কুল শিক্ষা দপ্তর থেকে শুরু করে শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের। কারণ ৮৩ জন যেখানে মাধ্যমিক দিয়েছে সেখানে মাত্র 8 জন পাস করেছে, অর্থাৎ পাশের হার 10%-এর নিচে। সারা রাজ্যে যেখানে মাধ্যমিকে পাশের হার 87%-এর কাছাকাছি, সেখানে এই 10%-এর নিচে পাশের হার কিন্তু বলে দিচ্ছে যে এই সরকারি স্কুলের শিক্ষার মান কোন জায়গায় গিয়ে নেমেছে। স্থানীয় যে এলাকা
এলাকা, তুমি পুনিশোল এলাকা, সঙ্গে সেখানে থাকো, হতদরিদ্র হীরক। মানুষের একটা স্কুলের বাচ্চারা তারা বারবার বলছে যে তারা পড়াশোনা করতে চায় এবং কি খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে স্কুল, 4 জন মাত্র শিক্ষক। আর আর এই জায়গায় দাঁড়িয়ে কি বক্তব্য উঠে আসছে শুনুন একবার। হ্যাঁ, আমরা জানিয়েছি, একাধিকবার জানিয়েছি। আর বাংলা শিক্ষা পোর্টালে তো সব কিছুই অ্যাভেলেবেল, কাজেই জানতে না পারার মতো কোনো কারণও নেই। একটি মাস্টারমশাই তারা মিড ডে মিলের কাজে ব্যস্ত থাকতো, সবসময় তাদের কাগজ কলম সারতে হতো, সেই দুটি মাস্টারমশাই লেখাপড়া করাতে পারেন। সবথেকে দুঃখের বিষয় খুব গরিবী এলাকা স্যার, এই গরিবী এলাকাতে তারা গার্জেনরা খেটে খেত, তারা ছেলে মেয়েদের প্রতি ফলো রাখতে পারতো না, কিন্তু এই সরকারি স্কুলে পড়াশোনার জন্য তারা দিয়েছিল, কিন্তু সরকার তাদের দিকে একবারই তাকায় না। অন্তত শিক্ষকটা দরকার, এটা আমি স্বীকার করে নিচ্ছি। এইটা দরকার, এটা কিছুটা তো শিক্ষক কম থাকার জন্য রেজাল্ট এফেক্ট করে, সেটা বোঝা যাচ্ছে। আপনারা শুনলেন স্কুল পরিদর্শক, তিনিও বলছেন যে হ্যাঁ স্কুলের শিক্ষক দরকার, এখানে অত্যন্ত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষজনের বসবাস, সরকারি স্কুলই একমাত্র ভরসার জায়গা। কিন্তু সরকারই তো কোনো রকম কোনো কিছু দেয়নি তাদের আগের সরকার, তারা নতুন সরকারকে চাইছে যে আরও আরও সুগম করুক তাদের যাতায়াত স্কুলের ক্ষেত্রে। বিগত সরকারের নিয়োগ দুর্নীতি সামনে এসেছে, অবহেলার যে মাসুল সেটা স্কুলের পড়ুয়াদের ক্রমাগত গুণে চলে যেতে হচ্ছে। পালাবদল হয়েছে, নতুন সরকার এসেছে, আর এই শিক্ষা ক্ষেত্রেই সরকারের আরও একটা পদক্ষেপ। আর নতুন সরকার কাজ শুরু করতেই মহাবিপদে অযোগ্য শিক্ষকরা। অযোগ্য শিক্ষকদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হলো, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশই ছিল এটা। অযোগ্য শিক্ষকদের বেতন ফেরতের নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল, তবে বিজ্ঞপ্তি জারি করলেও বেতন ফেরতের প্রক্রিয়া শুরুই করতে পারেনি তৎকালীন তৃণমূল সরকার। তবে বাংলায় পালাবদলের পরেই দাগিদের থেকে বেতন ফেরতের প্রক্রিয়া শুরু করলো বিজেপি সরকার। জেলা শাসকদের কাছে এই বিষয়ে রিপোর্ট চাইল শিক্ষা দফতর। দ্রুত টাকা ফেরত নিয়ে জেলা শাসকদের কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা শাসকদের কাছে শিক্ষা দফতরের সেই চিঠি পৌঁছে গিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছেন এবং যুক্তি দেখে ঘেঁটে সবকিছু করেই বলেছেন, যারা টেন্টেড, যারা অযোগ্য, তাদেরকে সরকারি ট্যাক্সের পয়সায় বেতন এতদিন দেওয়া হয়েছিল কেন, সেই প্রশ্নের উত্তর চাই। আর তার সঙ্গে বেতন যখন ফেরত দিতে সুপ্রিম কোর্ট বলেছেন, তো সরকারের তো কোনো সরকারেরই কিছু করার নেই, সরকার বেতন ফেরত নিচ্ছেন সুপ্রিম কোর্টের নির্দেশে। আজকে 2026 সাল, কিন্তু এখনো পর্যন্ত বেতন ফেরতের কোনো প্রকার পদক্ষেপ হয়নি। প্রথমে 2024 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট ওই নির্দেশ ইনট্যাক্ট রাখে, কিন্তু সুপ্রিম কোর্টের সেই নির্দেশ এতদিন না মানার জন্য আমরা কন্টেম্প ফাইল করি। সেই কন্টেম্পটের কমপ্লায়েন্সে প্রথমে ওরা জাস্ট একটা ওই ডিএম গুলোকে একটা করে কমিউনিকেশন করে ডিসেম্বর মাসে ফেলে রেখে দিয়েছিল। আজকে এই যখন নতুন সরকার এসছে তারপরে দেখছি যে নোটিফিকেশন দিয়েছেন, তারা জানতে চাইছেন যে কি পদক্ষেপ হয়েছে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরতের ক্ষেত্রে। দেখুন, এই টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে টাকা ফেরতের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, সেটা সুপ্রিম কোর্ট আপিল করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই নির্দেশ পালিত হয়নি এর আগের সরকারের দ্বারা। এই নতুন সরকার তারা এসে পদক্ষেপ গ্রহণ করেছে, সেটা সাধু উদ্যোগ। আজ বিধানসভায় জয়ী যারা প্রার্থী রয়েছেন, বিধায়ক রয়েছেন, তাদের শপথ নেওয়ার প্রক্রিয়া আছে, আর সেদিকে আমরা নজর রাখব। শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়। আজ আর কাল মিলিয়ে 290 জন প্রার্থী শপথ নেবেন। তো বিধানসভা মুখী এখন নির্বাচিত প্রার্থীরা, অনেকে বাসে করেও যাচ্ছেন, সেই ছবি আপনাদের দেখায়। 290 জন আজও নেবেন, কালও নেবেন, মানে সব মিলিয়ে 290 জন আজ আর কাল মিলিয়ে। সুশোভন আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে। সুশোভন, আমি দেখতেও পাচ্ছি বাসের মধ্যে সবাই যাচ্ছেন, একটু বলো কে কি বলছেন, এক্সাইটেড তারা?
দেখো নিঃসন্দেহে এক্সাইটেড। তুমি দেখতে পাচ্ছ যারা বিধায়করা যাচ্ছেন একেবারে যেহেতু আজকে শপথ নেবে, শপথ বাক্য পাঠ করবে, সেই পাতা হাতে রয়েছে এবং তারপর এখানে কিন্তু যারা রয়েছেন তারা সবাই এক্সাইটেড। আমি এইখান দিয়ে শুরু করি একবারে নকশালবাড়ি দিয়ে। এবারে যাচ্ছেন একেবারে সরকারের বিধায়ক, এতদিন বিরোধী বিধায়ক ছিলেন, কতটা এক্সাইটেড? অবশ্যই ভালো লাগছে, খুশির খবর যে আমাদের গতবার আমরা বিরোধী দলের বিধায়ক ছিলাম, তো স্বাভাবিকভাবে আমাদের অনেক অসুবিধা ছিল এবং রাজ্যেরও যা পরিস্থিতি, এবারে আমাদের বিজেপি সরকার হচ্ছে, ডাবল ইঞ্জিনের সরকার হচ্ছে এবং আমরা সরকার পক্ষের এমএলএ বিধায়ক হিসেবে শপথ নেব। তো স্বাভাবিকভাবে আমাদের খুশির মাত্রাটা একটু বেশি এবং আমাদের সাথে অনেক নতুন বিধায়ক রয়েছেন, তারাও খুশিতে থাকবে নিশ্চিতভাবে এবং আগামী দিনে বাংলার জন্য যতটুকু করার আমাদের বিজেপি সরকার সেটা করবে। আপনি তো অনেকক্ষণ ধরে পড়ছিলেন, বলুন কি বলবো, খুব ভালো লাগছে এবং এক্সাইটেড। নতুন জায়গায়, নতুন পরিবেশে, নতুন গভর্নমেন্ট, সেখানে সবার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এই আশা যাচ্ছি আমরা এবং এলাকার লোকের উন্নয়ন করতে পারবো। যারা এখন সরকার আছে আমাদের মোটামুটি সব ধরনের কাজই হবে, বিশেষ করে জনগণের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন তাদের আশা পূর্ণ করতে সক্ষম হবো এই আশা করছি। বলেন আজকে কতটা এক্সাইটেড? আজকে আমি পশ্চিমবঙ্গের 1 নম্বর বিধানসভা মেকলিগঞ্জ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছি। স্বাভাবিকভাবে এটা একটা আনন্দের দিন। 1 নম্বর বিধানসভা থেকে আমাদের সেখানকার মানুষ জনপ্রতিনিধি করে বিধানসভায় পাঠিয়েছে, সেই সমস্ত সাধারণ মানুষের যাতে কাজ করতে পারি সেই আশায় আমরা যাচ্ছি। ধন্যবাদ সুশোভন।